যৌক্তিক সময়ে নির্বাচন দেবে সরকার, সংলাপে বিভিন্ন দলকে আশ্বস্ত করলেন ডক্টর ইউনূস। সংস্কারের সময় দেওয়ার পক্ষে বিএনপি নেতাদের, জনগণের সেবক হওয়ার তাগিদ জামায়াতের। কমলো জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ, মৃত্যু বেড়ে 59, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই, কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা চাষি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামই বিলুপ্ত, জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, জমি ফেরত চান ভুক্তভোগীরা, ব্যবস্থার আশ্বাস। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এই দাবি জানান হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি সহ কয়েকটি দলের শীর্ষ নেতা। সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত, 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু সংস্কারের দাবিও জানানো হয়। যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন নেতারা। রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে ইসলামপন্থী বেশ কয়েকটি দল। বিকেল 3টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন হেফাজতে ইসলাম ঘরানার 6টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পাশাপাশি শাপলা চত্বর জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, 1 মাসের মধ্যে হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের কথা বলা হলেও সময় বেঁধে দেওয়া হয়নি হেফাজতের পক্ষ থেকে। নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি। এরপর দলের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 সদস্যের প্রতিনিধি দল। সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানায় দলটি। কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে, সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিপির 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে দাবি ওঠে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের। একই সঙ্গে সংস্কার কাজে বেশি সময় না নেয়ার পরামর্শ দেওয়া হয়। স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই। এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না। সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না, ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই। দুর্নীতিবাজরা যাতে নির্বাচনে আসতে না পারে তা নিশ্চিত সহ 8 দফা প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ জাসদ। দুর্নীতি লুণ্ঠন যা হয়েছে সেটা সামগ্রিকভাবে সেটাভাবে বিচার আচার মামলা মোকদ্দমার ব্যাপারে যাতে কোনো রকমের ছাড় দেওয়া না হয় এবং তাদের যথাযথ বিচার হয় এবং এরা যাতে আর কোনো ইলেকশনে ফেরত না আসতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ 12 দফা প্রস্তাব তুলে ধরে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দলের মতামত নিয়ে সুষ্ঠু নির্বাচন হলেই ছাত্র জনতার বিজয় অর্জিত হবে। কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা হচ্ছে, তবে কেউ অপরাধ করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার 54.5 লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে মানবেতর দিন গুনছেন প্রায় 7 লাখ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার জরুরি ত্রাণ সেবা নিয়ে কুমিল্লায় বন্যার্তদের কাছে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। কুমিল্লা লালমাইয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি
জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এদিন সকালে নয়াপল্টনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, তাই বিভেদের কোনো সুযোগ নেই। তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়, সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন এটা মঙ্গলজনক হবে না। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা জামায়াতে ইসলামীর কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা। সকালে রাজধানীর কচুকাচার মেলা মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজনে কবি, লেখক, শিল্পী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতের আমির আরও বলেছেন, গত বছরগুলোতে সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো স্বৈরশাসক যাতে লেখক শিল্পীদের দমিয়ে রাখতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নাগরিক অধিকার ছিন্ন করার অধিকার কারও নেই। বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। এবার অন্য প্রসঙ্গ। দেশে কমলো জ্বালানি তেলের দাম। লিটারে 6 টাকা কমিয়ে অকটেন 125 টাকা আর পেট্রোলের দাম 121 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা করা হয়েছে। মধ্যরাত থেকেই নতুন এই দর কার্যকর হবে। খুলনা এক বৈঠক শেষে একথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি, যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও। ধাপে ধাপে বেড়েছে দাম, এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জুলাইয়ে কমানো হয় দাম, তবে তা অতি নগণ্য, লিটার প্রতি মাত্র 1 টাকা। তাই দাম কমলেও ফেরেনি স্বস্তি। এবার আর হতাশা নয়, এক লাফেই পেট্রোল ও অকটেনে 6 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে দাম। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে। কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরও কমাতে। এই নতুন সরকার হয়ে তো এই যে দাম কমলো, এই কারণে আমরা অনেক সন্তুষ্ট। যদি আরো কিছু কমানো যায় আর কি, তো আমাদের জন্য স্বস্তিকর। আরো কমাইতে হবে, কারণ 1 লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যামজট, যে পরিমাণে আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না। এদিকে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত 12টা থেকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ,
ঢাকা। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগবালাই। পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যা কবলিত জনপদের ক্ষয়ক্ষতির পরিমাণ। এ পর্যন্ত মারা গেছেন 59 জন। এদিকে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো সরকারি বেসরকারি সহযোগিতার জন্য তাকিয়ে আছেন। এখনো বাড়ির সামনে হাঁটু পানি, নৌকা ছাড়া চলাচল করাই দায় দুর্গতদের। কিছু কিছু এলাকা থেকেই পানি নেমে গেলেও ঘরের বেহাল দশা। কাদা আর নোংরা পানিতে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় আতঙ্ক বেড়েছে সাপের। আমার বাড়ির অবস্থা তেমন ভালো না। দীর্ঘ 15 দিন আমরা পানিবন্দী। গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপদে আছি। রাস্তাগুলোরও ভঙ্গুর দশা। সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। কোনো কোনো অঞ্চলে এখনো সড়কগুলো তলিয়ে। গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। খালগুলা সংস্কার করা, খনন করা করি। আমাদের এলাকাটার রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে এগুলো সংস্কার করা প্রয়োজন। বন্যা পরবর্তী যে পুনর্বাসন দরকার, যাদের মাটির ঘর আছে তাদের মাটির ঘরগুলো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চাঁদপুরের শাহরাস্তির পূর্ব ও দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা এখনো দূর হয়নি। সবজি ক্ষেত, ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে বন্যার্তরা। ক্ষতি হয়েছে ফেনী শহরের ভোগ্যপণ্যের দোকানগুলো। টনকে টন গম ভিজে নষ্ট হয়ে গেছে। লোকসানের দুশ্চিন্তায় মাথায় হাত দোকানিদের। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। চর্ম, ডায়রিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। লক্ষ্মীপুরে বন্যার পানি যে দিক দিয়ে নামছে, নতুন করে সেই এলাকাগুলোতে বাড়ছে দুর্ভোগ। মাছ, ফসল ফলাদি ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রচুর। পানি নেমে গেলে কিভাবে কাটবে ভবিষ্যৎ, তা নিয়ে দুশ্চিন্তায় দুর্গতরা। পরিবার পরিজন নিয়ে বাঁচতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুর থেকে বানভাসী মানুষের দুর্দশা তুলে ধরছেন আতাউর কাউসার। ছবি তুলেছেন নিজামুদ্দিন। লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বেগম শামসুন নাহার 7 মাস আগে স্বামী মারা যাওয়ার পর 3 সন্তানকে নিয়ে যখন হিমশিম খাচ্ছিলেন তখনই বন্যার আঘাত। বানের পানিতে ভিটে মাটি ভেঙে যাওয়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রেখেছেন শেষ আশ্রয়স্থলটুকু। ছেলে দুগাছো করে হলে করে শিখে সার্কি মার্কি বানো মেসো ভাত রাঁধি কারণে কার কাছে যায় আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। বন্যার পানি কমে যাওয়ায় বাড়ির সামনে খেলা করছিল অবুঝ 2 শিশু। তাদের বোঝার বয়স হয়নি কি ক্ষতি করে যাচ্ছে এবারের বন্যা। লক্ষ্মীপুর 10 নম্বর ওয়ার্ডের এই এলাকায় অন্তত 15টি পুকুর ছিল, যেগুলোতে মাছের চাষ করতেন অনেকেই। বন্যা পথে বসিয়েছে তাদেরও। পুকুর থেকে 10 লাখ টাকার মাছ চলে গেছে। এখানে 2টা পুকুর আছে। শেষ, আমার কিচ্ছু নেই, এখন সব শেষ হয়ে গেছে। প্রায় 20 হতে 25 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখন, এবং এরপরে আমার ঘরের মধ্যেও পানি ঢুকছে। 12 থেকে 15 লাখ টাকার মতন 3টা পুকুর। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। অনেকের থাকার শেষ আশ্রয়টুকু ভেঙে গেছে বানের পানিতে। প্রায় আপনার 50 একরের মতো জমি আছে। এই জমিগুলোর মধ্যে সম্পূর্ণ ধান ছিল, এই ধান সম্পূর্ণ পানি তলায় নিয়ে গেছে। চুলা শেষ, চুলা ফাঁক করতো না, ঘরের মধ্যে ফাঁক করি আমরা। ফেনী নোয়াখালী থেকে ধেয়ে আসা বন্যার পানি লক্ষ্মীপুরকে ভাসিয়ে অনেক জায়গায় কমে গেলেও এখনো কিছু স্থান ডুবে আছে, কারণ পানি প্রবাহের পথগুলো নানা কারণে বন্ধ। কালভেট নাই, বাংটি ছোট ছোট বাংটি সুঙ্গা দিয়ে মানে পানি যাইতেছে, এগো থেকে মানে পানি নামতে দেরি। বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি তাদের। খালে পানি প্রবাহিত হওয়ার কথা, সেখানে উল্টো খাল থেকেই এখন পানি ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু এই খালটি নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালী, ফেনীতে যেখানে যেখানে যতগুলো খাল এবং নদী আছে তা দ্রুত খনন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। লক্ষ্মীপুর পৌরসভা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। 10 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বন্যার্তদের ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমে নতুন ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। আর নেওয়া হবে না কাপড় ও শুকনো খাবার, তবে গণরান্নার উপযোগী পণ্য সংগ্রহেই প্রাধান্য দিচ্ছেন তারা। পাশাপাশি সংগ্রহ করা হবে নগদ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে শনিবার আসে কিছুটা ভিন্নতা। সকালে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য শুকনো খাবার আর কাপড়ের শেষ চালানগুলো তোলা হয় ট্রাকে।
বাকি ত্রাণ সামগ্রীও সরিয়ে নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হয় টিএসসি। কারণ এসব স্থান এবার পূর্ণ করা হবে চাল, ডাল, তেল আর মশলার মতো পণ্যে। দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে গণরান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। জেলা সমিতিগুলো আছে বা উপজেলা সমিতিগুলো আছে, আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট অলরেডি করে ফেলেছি। তাদেরকে আমরা বলেছি তারা নিজ নিজ এলাকায় চলে যেতে, এখন এবং সেখানে ভলেন্টিয়ারের প্রয়োজন রয়েছে। এখন তারা অলরেডি এখান থেকে মুভ অন করে শুরু হয়ে গেছে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় টিএসসিতে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজের সংগ্রহ নিয়ে আসেন শিশুরাও। খুব সুন্দরভাবে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজগুলো আগাচ্ছে। ছাত্র জনতা যা উদ্যোগে যে কাজটা করতে পারবে, আমরা সেটা হয়তো পারবো না সে দুর্গম এলাকায়। সেই জন্য এখানে আসছি ডোনেশনের জন্য। প্রত্যেকটা মানুষ কিন্তু মুখিয়ে আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে। ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান, আর নতুন করে শুকনো খাবার বা কাপড় নেওয়া হবে না। গণরান্নার জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথাও জানান তারা। কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না, তবে আমাদের যে নগদ অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা সেটি আমরা চলমান রাখবো। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, দিয়াশলাই, ওরসেলাইন, ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রকে মাথায় রেখে আপাতত গণরান্নার পরিসর বাড়ানোতে স্বেচ্ছাসেবক এবং অর্থ সাহায্যের গুরুত্বও তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারত যদি আসামের ডম্বর বাঁধ খুলে না দিত তাহলে বন্যা হতো না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি আরও বলেছেন, এটা রাজনৈতিক কারণে হয়েছে কিনা খুঁজে বের করতে হবে। শনিবার সকালে নোয়াখালী সেনবাগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ শেষে একথা বলেছেন তিনি। হিন্দুস্তানে আসামের ওই বাঁধ না খুলে দিত, আমাদের ইতিহাসে, আমাদের এই 72 বছর ইতিহাসে এই বন্যা সেনবাগে আমরা কোনোদিনও দেখিনি। যে মুহূর্তে আওয়ামী সরকার পতন হলো সে পরপরই বন্যাটা বাঁধটা খুলে দেওয়া, এটাও রাজনৈতিক বিশ্লেষকরা চিন্তাভাবনা করছেন। এই ব্যাপারেও দল একটা কথা বলবেন। আর ত্রাণের বিষয় বলছেন, ত্রাণ প্রচুর আছে, কিন্তু পানির কারণে ইন্টেরিয়ামে ঢোকা বড় কঠিন। আমরা চেষ্টা করছি, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে, পানি শুকিয়ে যাচ্ছে, পানি শুকাবার পর যে পুনর্বাসন, সেই পুনর্বাসনও আমরা চেষ্টা করব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কথা বলেছেন। তারপরে 2 দফায় 12 দল, জাতীয়তাবাদী সমমনা দল এবং 12 দল, এদের সাথে কথা বলেছেন। এরপরে উনি কিছু এলডিপি, তারপরে গণফোরাম, জাতীয় পার্টির সাথে কথা বলছেন এবং জাসদ আম্বিয়ার সাথে কথা বলেছেন। আপনারা গুনে নেন। তো মূল জিনিস যেটা ছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা জাতির জন্য একটা সুবর্ণ সুযোগ রাষ্ট্রকে মেরামত করার জন্য। তো এই সুবর্ণ সুযোগের উনি বলছেন যে এটা সব ব্যবহার করতে হবে এবং এই জাতির এই সুবর্ণ সুযোগকে আমরা সবাই মিলে কাজে লাগাতে হবে, যাতে আমরা দীর্ঘমেয়াদী, যেটা মাহফুজ আলম বললেন, যে আমরা দীর্ঘমেয়াদী যাতে সংস্কার করতে পারি, এই সংস্কারটা যেন অনেক অনেক বছর থাকে এবং বাংলাদেশের মানুষ যাতে এটা সুফল উপভোগ করতে পারে। তো সেই আলোকে অনেকগুলো প্রশ্ন এসছে, যেটা মাননীয় মাহফুজ আলম বললেন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন কি রিফর্ম করব নাকি কনস্টিটিউশনকে নতুন করে রিরাইট করব, এই প্রশ্ন। কেন কিছু কিছু সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে। তো সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে, আপনারাই বলেন আপনারা কি চান। আপনারা কি চান যে কনস্টিটিউশনটা নতুন করে রিরাইট হোক নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক? অনেকগুলো কথা এসছে। অনেকে বলছেন যে প্রেসিডেন্টের পাওয়ারটা একটু বাড়ানো হোক, অনেকে বলছেন যে যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট হবে তিনি যেন দুইবারের বেশি যাতে না হন। অনেকে বলেছেন যে মানে জুডিশিয়ারি যে সেপারেশন অফ জুডিশিয়ারি এটা খুব দ্রুত করতে হবে। অনেকে ইসলামী দলগুলো যেটা বলেছেন তাদের মধ্যে দুইটা ছিল যে তারা তাদের বিরুদ্ধে যেই
কেসগুলো হয়েছে, অনেকে বলছেন এটা 300-র মতো কেস, এগুলো ওনারা বলছেন যে 1 মাসের মধ্যে যেন এগুলো প্রত্যাহার হয়। তারপরে আপনারা জানেন যে হেফাজতের ওই সময় বড় ধরনের একটা কিলিং হয়েছিল 2013-তে, তারপরে 2016 এবং 2021-এর সময় যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসেন তখন এই প্রোটেস্টে অনেকে মারা গিয়েছিল। ওনারা এই প্রত্যেক 3টা ব্যাপারে এটার ব্যাপারে ওনারা নতুন করে তদন্ত চেয়েছেন, স্বচ্ছ ফেয়ার ওনারা তদন্ত চেয়েছেন, যাতে ওনারা জানতে পারেন কতজন মারা গিয়েছে। তারপরে শিক্ষানীতি নিয়ে ওনারা বলেছেন যে ওনারা শিক্ষানীতির আমূল সংস্কার চান। অনেক ক্ষেত্রে টর্চারের কথা এসছে, ইসলামী দলগুলো টর্চারের যে কাস্টোডিয়াল যে টর্চার হয়, 2-1 খুব তাদেরকে ব্রুটালি যে টর্চার করা হয়েছে সেটার কথা বলেছেন। আর যেটা হচ্ছে যে অনেকগুলো দল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলেছেন। আপনারা জানেন চাকরি স্থায়ী করা সহ 21 দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ওষুধ কারখানার শ্রমিকরা। সকালে কর্মবিরতি দিয়ে গাজীপুরের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের সামনে অবস্থান নেন শ্রমিকরা। তাদের অভিযোগ, 10 বছর ধরে চাকরি করলেও এখনও তা স্থায়ী করেননি কর্তৃপক্ষ, এমনকি খাবার বিতরণেও চলে নানা বৈষম্য। সব মিলিয়ে 21 দফা দাবি উপস্থাপন করে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করায় প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। পরে সেনাবাহিনীর আশ্বাসে 4 ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে। যারা আইনের রক্ষক হওয়ার কথা ছিল তারা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এমন মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, দুর্নীতি প্রতিরোধে যেখানে জাতীয় সংসদের সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করার কথা, সেখানে বিগত সরকার সংসদকে পুতুল নাচের নাট্যশালায় পরিণত করেছিল। নেতৃত্বের দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে দুদকও ব্যর্থতার পরিচয় দিয়েছে। যারা বিরোধী দলে তারা ভেবেছেন আমার সংসদ থেকে পাওয়ার কিছু নাই, সংসদে করার কিছু নাই। যারা সরকার দলে তারা ভেবেছেন এটা আমার একচ্ছত্র ভুবন। দুর্নীতি প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সংসদ, যারা জনগণের প্রতিনিধি হয়ে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার জন্য তাদের যে ভূমিকা সেটা পালন করবে। কিন্তু পৃথিবীর কোনো দেশেই, বাংলাদেশেও এককভাবে শুধু দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নিয়ন্ত্রণ করবে, এটি কল্পনা করা কিন্তু অলীক। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। যৌক্তিক সময় নির্বাচন দেবে সরকার, সংলাপে বিভিন্ন দলকে আশ্বস্ত করলেন ডক্টর ইউনূস। সংস্কারের সময় দেওয়ার পক্ষে বিএনপি, নেতাদের জনগণের সেবক হওয়ার তাগিদ জামায়াতের। কমলো জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল। ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। এবং জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ, মৃত্যু বেড়ে 59, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই, কৃষিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা চাষি। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়ের।